আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে ২ ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশের লিড। পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ারে প্রথম টি-20 সেঞ্চুরি। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ ও ৩ আসামি খালাস। সবার শাস্তি না হয় পরিবারের অসন্তোষ। আলাদা মাইক্রোক্রেডিট ব্যাংক এখন সময়ের দাবি, বললেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনে আইন করার নির্দেশ। এবং করিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না, বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন করে সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্মে স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছি বিস্তারিত সংবাদে। প্রথম টি-20তে আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ সিরিজে লিড নিল বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরিতে ১৯১ রান করে টিম টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৬৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস। তানভীর আহমেদের রিপোর্ট। জয় দিয়ে টি-20তে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করলেন লিটন দাস। তার নেতৃত্বে অনেকটাই নতুন চেহারার একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে ওপেনিংয়ে পারভেজ ইমনের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। শারজায় টস হেরে ২ তরুণ ওপেনার তানজিদ তামিম ও ইমন ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ভালো শুরু পায়। তবে উইকেটে থিতু হওয়ার আগেই ১০ রান করে সাজঘরে ফিরে যান তামিম। এরপর অধিনায়ক লিটন ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি। মাত্র ১১ রান আসে তার ব্যাট থেকে। পাওয়ার প্লেতে বাংলাদেশ করে ২ উইকেটে ৫৫ রান। তাহিদ হৃদয়, জাকের আলীরা শুরু পেলেও উইকেটে টিকতে পারেননি। ব্যাটারদের আসা যাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেছেন ইমন। শেষ পর্যন্ত ৯ ছক্কা ও ৫-৪-এ তার ইনিংস থামে ৫৪ বলে ১০০ রানে। বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পায়। তামিম ইকবালের পর টি-20তে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন ওপেনার ইমন। ২০১৬ সালে টি-20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিম ৩ অঙ্ক ছুঁয়েছিলেন ৬০ বলে, আর ইমনের সেঞ্চুরি করতে লেগেছে ৫৩ বল। সাথে টি-20তে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা রেকর্ড এখন ইমনের। জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানে ২ উইকেট হারায় আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়ার ৬২ রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা ভালোভাবে কাটিয়ে ওঠে স্বাগতিকরা। ওয়াসিম ৩৯ বলে ৫৪ করে আউট হন। রাহুলের ব্যাট থেকে আসে ৩৫ রান। এরপর আসিফ খানের জড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখে আরব আমিরাত। ২১ বলে ৪২ রান করা আসিফকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে এই পেসার নিয়েছেন ৩ উইকেট। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। বাকি ৩ আসামি শিশুটির বোনের স্বামী, তার ভাই ও তাদের মাকে খালাস দেওয়া হয়েছে। বিচার শুরুর ২৫ দিনের মাথায় এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। তবে রায়ে সন্তুষ্ট নন মামলার বাদী শিশুটির মা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে শাকির আদানের রিপোর্ট। মাগুরায় আলোচিত
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় শনিবার সকাল 9:30টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। কিন্তু যে আসামিদেরকে খালাস করা হয়েছে রায়ের কপি সংগ্রহ করে উচ্চ আদালতে অ্যাপিল করব। মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা। আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওগারও শাস্তি হওয়া উচিত। কারণ ওই সহযোগিতা মূলত ওরা বেশি হওয়া উচিত ছিল, কারণ ওর শালি ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজেই ছাড়িয়ে দিয়েছে। তাহলে ওরা আমরা খুশি হলাম কীভাবে? আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়। আলোচিত এই মামলার রায় ঘোষণা ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত 13 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে 17 এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে 15 মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মাগুরায় নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 5 মার্চ ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা 250 শয্যা হাসপাতালে, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম, শিশুটির বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন শিশুটির মা আয়েশা আক্তার। ওই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন। শাকের আদ্দান, চ্যানেল আই। এনজিও থেকে পৃথক করে আলাদা মাইক্রোক্রেডিট ব্যাংক করা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করে তিনি বলেন, মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন করতে হবে। রিপোর্ট করছেন চকর মালিথা। সারা বিশ্বে মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অন্যতম সফল ব্যক্তিত্ব শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার হাত দিয়েই রাজধানীর আগারগাঁয় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন। প্রফেসর মোহাম্মদ ইউনূস বক্তৃতায় মাইক্রোক্রেডিট অথরিটি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। পৃথক মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আর নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন। এটা এখন এনজিও, কাজে এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। মাইক্রোক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। আমরা যখন মাইক্রোক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস করতে পারে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। মাইক্রোক্রেডিটের মাধ্যমে যে সমাজের বড় পরিবর্তন সম্ভব, বক্তৃতায় তার কিছু উদাহরণ দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডর বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না। এক আলোচনা সভায় তিনি বলেন, মাত্র 10 মাসেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অস্থিরতা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি ঘোলাটে না করে অচিরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন
এনডিএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানের হোটেল লেকশোরে আলোচনা সভা। দেশে ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এনডিএম এর ভূমিকা তুলে ধরেন নেতারা। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়েছি, কোন ভঙ্গুর ফুল হিসাবে নয় যেটি সহজেই পদদলিত হবে, বরং একটি অটল বৃক্ষ হিসাবে যার শিকড় গাঁথা জনগণের ইচ্ছা, যার ভিত্তি ত্যাগের রক্তে আর যার ছায়া তৈরি হয় ঐক্যের মাধ্যমে। সকলকে জানিয়ে দেই, ফ্যাসিবাদ আর কখনোই এই মাটিতে মাথা তুলে দাঁড়াবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অবশ্যই অত্যন্ত প্রয়োজন এবং এজন্য প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। বিরাজনীতিকরণ হলে গণতন্ত্র ও দেশ ক্ষতিগ্রস্ত হয় মন্তব্য করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ির শুল্ক স্টেশন বা এলসি এর জন্য এটি প্রযোজ্য হবে। তবে বাংলাদেশ থেকে মাছ, ভোজ্য তেল ও এলপিজি আমদানিতে কোনো বাধা নেই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজোরি রাজ্যে ভয়াবহ টর্নেডোতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় শুক্রবার রাতে কেন্টাকি ও মিজোরির বেশ কিছু এলাকায় একাধিক টর্নেডো আঘাত হানে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক্স বার্তায় জানান, শুক্রবারের রাতের ঝড়ে রাজ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। কেন্টাকিতে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লরেল কাউন্টিতে। শেরিফ অফিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। অন্যদিকে মিজোরি রাজ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। গত বছর ভুট্টা চাষে সাফল্য পেয়ে এবছর মৌলভীবাজারে ভুট্টার আবাদ বেড়েছে। জেলার হাওড় অঞ্চল সহ বিভিন্ন এলাকার পতিত জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি ভুট্টা গাছ। চাষে খরচ কম এবং উপযুক্ত দামের জন্য বাণিজ্যিকভাবে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। মৌলভীবাজার থেকে এমএস আলমের তথ্য বিরোচিত রিপোর্ট করছেন রাজীব আহমেদ। মৌলভীবাজারের হাওড় অঞ্চল সহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামের পতিত জমিতে বিকল্প ফসল হিসাবে ভুট্টার চাষ হচ্ছে। অন্য ফসলের চেয়ে ভুট্টার উৎপাদন খরচ অনেক কম। ভুট্টার পাতা উৎকৃষ্ট গোখাদ্য এবং গাছগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয়। তাই জেলার অনেক কৃষক ভুট্টা চাষে ঝুঁকছেন। ভুট্টা লাগানি কোনো কষ্ট নাই, 2 ভাগ পানি দিছি, সার অফিস থেকে পাইছি। এখন কোম্পানি হল বাড়িতে 30 টাকা দাম হয়, 35 টাকা পাইলে আমরা বেচিলিম। এটা খুবই ভালো ফলন হয়, শতকে প্রায় 2 থেকে 2.5 মন হয়। ভুট্টা অনেক লাভজনক ফসল, এটা বাণিজ্যিকভাবে আমরা ফসল বেচতাম পারমু। জেলার মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের উপযোগী বলছে কৃষি বিভাগ। যেসব প্রতি জায়গা আছে, প্রতি জায়গাগুলোতে ভুট্টার আবাদটা বৃদ্ধি করছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং সরকারি যে প্রণোদনা এবং প্রদর্শনী অন্যান্য যেগুলো সাপোর্ট দেওয়ার কথা আমরা এগুলো দিয়ে যাচ্ছি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভুট্টা চাষে কৃষকদের সহযোগিতা করায় ভুট্টার চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদেরকে বিতরণ করছি, যার ফলে তারা ভুট্টা চাষে আরও দিন দিন আগ্রহ লাভ করছে। এবং একটা সময় ছিল যখন ভুট্টা ছাড়া
তারা বিক্রি করার সমস্যা হতো, এখন আর এই সমস্যাটা নাই। এখন আমাদের বিভিন্ন মার্কেট চ্যানেলে এই ভুট্টাগুলো চলে যাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। এবছর প্রতি হেক্টর উৎপাদন লক্ষ্যমাত্রা 9 মেট্রিক টন। সেই হিসাবে 2340 মেট্রিক টন বা তারও বেশি উৎপাদনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে গাইবান্ধার সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ভাটায় কাঠ পোড়ানোয় বনভূমি যেমন উজাড় হচ্ছে, কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটিও। ভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ফল ফসল, প্রকৃতি ও পরিবেশ। অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা সহ তৎপর রয়েছে পরিবেশ অধিদপ্তর। ফারুক হোসেন তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমিতে আইন করে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আইন লঙ্ঘন করে 7 উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে 125টি ইটভাটা, যার অধিকাংশের নেই পরিবেশের ছাড়পত্র। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। আম, জাম কিংবা কাঁঠাল, নারিকেল, সুপারি এই ফলগুলো আর হচ্ছেই না। দেখা যায় যদিও আসে এবং সেটা পরিপূর্ণ হওয়ার আগেই সেটা ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গ্যাস ছাড়ার কারণে এই ক্ষতিটা হয়েছে। ভাটা হলো ইয়াও দিয়ে আমার ক্ষেত পোড়া গেছে। ইট নির্মাণের মাটিও সংগ্রহ করা হচ্ছে ফসলি জমি থেকে। ফল ফসল নষ্ট হওয়ায় চরম হুমকিতে কৃষকরা। গ্যাসটা ছাড়িয়ে দেওয়ার পরে বাতাসটা হুমকারি আসে, ওই জায়গা থেকে কিছু ভাটার একটু দূর থাকিয়ে আপনার যে জমিটা, ওখানে গ্যাসটা আসে, বাতাসটা পড়ে যায়, আপনার ধান ওই সাইডের ধান অনেক ধান ক্ষতি হয়েছে। ভাটা তো মেলা ধরনের ক্ষতি হয়, এলাকার আমটাম বা ধান ধুন এলে ক্ষতি হচ্ছে ভাই। বলে আশেপাশে ইট ভাটা থাকার কারণে ইট ভাটার যে গ্যাস ছাড়লে যে তাপমাত্রা হয়, এটার ফলে ধানে আসলে হিট স্ট্রোকের কারণে আসলে তাপমাত্রা লাগার কারণে এইরকম হয়েছে। কিন্তু আমরা কৃষকদের জিজ্ঞেস করলে কৃষকরা আসলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। এছাড়াও যদি কৃষকরা আমাদের কাছে অভিযোগ করে স্পেসিফিক যে ইট ভাটার কারণে এইরকম হয়েছে, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। পরিবেশ বিরোধী ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। 19টি অবৈধ ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি, করে মোট 69 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। আর অন্যান্য ভাটার বিরুদ্ধে আমাদের এখনো চলমান আছে আইনগত ব্যবস্থা গ্রহণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনে জোর দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরব আমিরাতকে 27 রানে হারিয়ে 2 ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশের লিড। পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ ও 3 আসামি খালাস। সবার শাস্তি না হয় পরিবারের অসন্তোষ। আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক এখন সময়ের দাবি, বললেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় আইন করার নির্দেশ। এবং করিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না, বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।